আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন ভাই। ভাই আমি তো ঘাটে। ঘাটে নৌকা ছেড়েছে? নৌকা তো এই পাশে চলে আসছে। হ্যাঁ চলে আসুন, আমিও এখানে বসে আছি। দারুণ অনুভূতি হচ্ছে, এখনই আজদুল ভাইয়ের সাথে দেখা হবে। এই আজদুল ভাই, কি অবস্থা? ভাই ভালো আছেন? কি কেমন লাগতেছে বলেন? ভালো। এই ভালোবাসা, এই মায়া আর কোথায় পাবো আমি? তাই তো ঘুরে ফিরে বারবার চলে আসি রাজশাহীর ভারত সীমান্তবর্তী দুর্গম জনপদ চরখানপুরে। আজিজুল ভাই তো আপনার হেভি থাকুন। বন্ধুরা, রাজশাহীর বড় কুঠিঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। আবারও যাচ্ছি চরখানপুরে। এই যে দেখুন পদ্মা নদী, রোদ অনেক, চর দেখতে পাচ্ছি। আমাদের দীর্ঘ চর অতিক্রম করতে হবে। যাচ্ছি চরখানপুর দেখতে, অনেক দিন পরে যাচ্ছি আজিজুল ভাইয়ের সাথে দেখা করতে। এবারও একা যাচ্ছি না, নতুন একজন অতিথি রয়েছেন আমার সঙ্গে, মহিদুল ইসলাম, মহিদুল ভাই, যিনি এখন কুষ্টিয়ার কর কর্মকর্তা। তার সম্পর্কে আরও বলবো যেতে যেতে। আর এনায়েত আছে ছোট ভাই, আমান আছে, আর আছে হচ্ছে আমার ডিপার্টমেন্টের ছোট ভাই নিশান। আমরা এই কয়েকজনে মিলেই আজকে কিন্তু চরখানপুরে যাচ্ছি। অন্যান্য দিন চরখানপুর যাওয়ার চেয়ে আজকে একটু ভিন্নতা আছে। জানেন যে আজিজুল ভাই কেন্দ্রিক অনেক কথাবার্তা হয়ে গেছে, পদ্মা নদীতে অনেক জল গড়িয়ে গেছে। আপনারা হয়তো অনেকেই ভাবছিলেন যে আমি আর চরখানপুরে যাব কি না, সেই ভাবনাটারও অবসান হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে। যাচ্ছি, দেখা হচ্ছে আবারও চরখানপুরের মানুষের সাথে, দেখা হচ্ছে এই আজিজুল ভাইয়ের সঙ্গে। আজিজুল ভাই কিন্তু এখনও জানেন না যে আমি যাচ্ছি, হয়তো তিনি ধারণা করে থাকতে পারেন। আমি যাচ্ছি। এনায়েত যাচ্ছে, এনায়েত বলছে যে সুমন ভাইয়ের সাথে কথা বলে দেবো। আমি বললাম ঠিক আছে, আজিজুল ভাইয়ের জন্য সামান্য একটু সারপ্রাইজ থাক যে আমি যাচ্ছি, যে সরাসরি তার মুখোমুখি হই। কিন্তু উনি মনে হয় একটু ধারণা করেছেন যে আমি আসতেও পারি। মানে ওই আমান ভাই বলছেন যে সুমন ভাই রাজশাহীতে আসবেন, এখনো শিওর না। আচ্ছা, দেখা যাক। পদ্মা নদীর এই জায়গাটি দেখলে, পাট সংলগ্ন এই জায়গাটি দেখলে আমার কষ্ট লাগে বরাবরই। কারণ আমি যখন রাজশাহী শহরে আসি 2000 সালে, তখন এই জায়গায় নৌকা চলতো, এই জায়গায় অনেক স্রোত ছিল। সেই জায়গাটি এখন পুরোটাই বন্ধ হয়ে গেছে। দেখুন, এর উপর রাস্তা তৈরি করা হয়েছে, হেঁটে যাচ্ছি। ইস, এদিক দিয়ে নৌকায় করে কত ঘুরেছি সেই সময়। এই যে এখানে যে ব্রিজ তৈরি করা হয়েছে, হেঁটে পার হচ্ছি। এটা পার হওয়ার জন্য জন প্রতি 10 টাকা করে নেওয়া হয়। আজ থেকে 2-3 বছর আগেও কিন্তু এখানে নৌকা দিয়েই পারাপার হতো এই জায়গাটুকু। সেই জায়গাটুকু শেষ। পদ্মা নদী চোখের সামনে কেমন একটা অবস্থায় পরিণত হলো। বন্ধুরা, আমরা ঘাটে চলে এসেছি। এই যে, আর ওই চর দেখা যাচ্ছে, নদী বেশি নয়, চরটা অনেক বেশি। এবার ওই যে দেখুন চরখানপুর ওই দূরে ধিক ধিক করছে, আর এখানে কিছু নৌকা রয়েছে। এর মধ্যে কোনো একটি নৌকা নিয়েই আমরা রওনা দেব চরখানপুরের দিকে। নৌকা রেডি, এই যে নৌকায় উঠবো। নৌকায় ওঠার আগে মহিদুল ভাইয়ের সঙ্গে একটু আলাপ করে নিই। রাজস্ব বোর্ডের কর্মকর্তা চরখানপুর যাচ্ছেন। আপনারাও হয়তো ভাবছেন যে উনি কেন চরখানপুর যাচ্ছেন। আসলে আমি ইউটিউবিং শুরু করার পরই 2-1 বছর পরে আমি তখন সময় টিভি থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আছি। হঠাৎ একদিন মহিদুল ভাই আমাকে ফোন করেছেন। তিনি তখন ঢাকার এনবিআর কার্যালয়ে দায়িত্বরত। ফোন দিয়ে বললেন, তখন বগুড়াতে ছিলাম। তখন বগুড়া ছিলেন? বগুড়াতে, হ্যাঁ বগুড়াতে। না, বগুড়া পরে আসছেন আপনি? বগুড়া পরে আসছেন।
আমি আচ্ছা। ঢাকায় গেলাম, আপনার অফিসে গেলাম, আপনি ও, হারমোনিয়াম বাজিয়ে গান করলেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো তখন উনি বললেন যে আমি রাজস্ব বোর্ডের কর্মকর্তা, আমার ভিডিও তার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ একটা পর্যায়ে তিনি বগুড়া আমার গ্রামের বাড়িতে এসেছেন, আমার বাড়িতে। হ্যাঁ। তারপর থেকে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তিনি একজন সৃজনশীল মানুষ। সালাউদ্দিনের মায়ের হাতে রান্না খেয়েছি, বাবার সাথে তো গান করেছি। উনি গান করেন, গান খুব পছন্দ করেন। আমার বাসায় হারমোনিয়াম আছে, আমার বাবা গান করতেন আগে। তো আমার বাবাকে নিয়ে সেদিন গান করতে বসে গেছিলেন, ভাই যে হারমোনিয়াম অনেক দিন বাজানো হয় না, আসেন বাজাই। তো যাই হোক, আজকে যখন যাচ্ছি তখন কালকে আর কি ভাইয়ের সাথে যখন কথা হচ্ছিল, বললাম যে আমি যাব। তখন বললো তাহলে আমিও যাই। তো চলে আসছেন সকাল সকাল, আমরা রওনা দিচ্ছি। চরখানপুরের নাম শুনেছি এবং এই চরের প্রতি আকর্ষণ দিনকে দিন বেড়ে যাচ্ছে। এবং যা আমি মনে হয় একবার গিয়েছিলাম, তখন অত সিরিয়াসলি আমরা নিতে পারিনি। আজকে বিশ্ব পর্যটক সালাউদ্দিন এবং তার দলের সাথে যাওয়ার অনুভূতি একটু নতুন মাত্রা যোগ করবে। সবাই নৌকায় উঠে গেছে, চরখানপুরের কিছু মানুষ রয়েছেন, তাদের সঙ্গে যাচ্ছি। এই যাত্রাটা সব সময় আমার কাছে ভালো লাগে, কিন্তু নৌকায় যখন চরখানপুরের মানুষরা থাকে তখন আরও বেশি ভালো লাগে। ওদিকে আজিজুল ভাইকে খবর দেওয়া হয়েছে, তিনি 3টি মোটরসাইকেল পাঠানোর কথা, নিজে আসবেন। এই আমার এনায়েত, আজিজুল ভাই নিজে আসবেন না মোটরসাইকেল পাঠাবে এখানে? মোটরসাইকেল তো পাঠানোর কথা, আমি আসতে বলবো? না থাক, ওখানে যাই দেখা করি। এই রোদের মধ্যে আজিজুল ভাইয়ের আসার দরকার নেই এখানে। নৌকা এগিয়ে চলেছে চরখানপুরের দিকে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে যে আবারও যাচ্ছি চরখানপুরে। চরখানপুরে যাব কি না এই প্রশ্ন তো অনেকেই শতবার হাজারবার করেছেন, কিন্তু এনায়েত মনে হয় শতবার করছে, ভাই যাবেন কিনা, ভাই যাবেন কিনা। তো এনায়েতের কাছে আমি একেবারেই ক্লিয়ার করিনি, আমাকেও বুঝছে যে clear হয়তো করার যাবো। নাই। হ্যাঁ, কিন্তু এনায়েত হয়তো বুঝছে। তুমি কি বুঝছো যে আমি কখনো আর যাবোই না? না, আমি তো এর আগের বার যখন আমার ভিডিওতে বললাম যে আমি বললাম যে এই সিদ্ধান্ত ভাই নেবেন, ভাই জানাবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আপনি আসবেন। হ্যাঁ, কারণ এই যে একটা দীর্ঘদিনের এই চরখানপুরের মাটির সাথে সম্পর্ক, আজিজুল ভাইয়ের সাথে সম্পর্ক, যে যেই যা করুক, যেখানে আজিজুল ভাই আসুক না কেন, যে ক্যামেরায় যে স্ক্রিনে আসুক না আমি কেন, তো একটা জিনিসই ভাবি যে নিজের পরিবারের মানুষের সাথেও তো মনোমালিন্য হয়, হয়। নিজের ভাই ভাই হয় না? হ্যাঁ হয়। বাবার সাথে মায়ের সাথেও সন্তানের তো হয়। হয়। তো সেই জায়গায় মন ধরাধরি, মান অভিমান, এটা যে কারোর সাথে যে কারো হইতেই এটা তো পারে, সম্পর্কের একটা পার্ট। সম্পর্কের একটা পার্ট। সেটাকে যদি একেবারে গিট্টু দিয়ে ধরে রাখি তাহলে তো আর মানুষ থাকলাম না, না। তাই না? সে যাই হোক, আজিজুল ভাই হয়তো মনে মনে ভেবেছেন আমি আসবো না। আবার ভাবছেন, কারণ আমি বলি আজিজুল ভাই একটু ভাবছেন, কারণ আমাকে বলছেন যে আমান বলছে যে সুমন ভাই রাজশাহীতে আসতেছে, আবার আমান ভাইকে বলছে যে এনায়েত বললো যে সুমন ভাই সহ 4-5 জন আসবে। তার মানে ওই যে মনের বলে না যে বনে খুন হলে মনে জানে, আবার ভালোবাসা তো তারও আপনার প্রতি টান আছে, সে বুঝতে পারছে হয়তো। দেখা যাক, সেটা তার মুখ দেখলেই বুঝবো। যাই হোক, এখন রোজার সময় আমরা যাচ্ছি। ইফতারের জন্য কিছু ফ্রুটস কিনেছি আমরা, আর আজিজুল ভাইয়ের জন্য একটু ঈদের জন্য পাঞ্জাবি, পাজামা, তারপরে ভাবির জন্য শাড়ি, কুলসন এবং লাকির জন্য ড্রেস কিনেছি। ছোট্ট সামান্য কিছু উপহার নিয়ে যাচ্ছি। যাই দেখি আজিজুল ভাই। চরখানপুরে কি ইফতারি হবে ভাই আজ? হ্যাঁ, যাচ্ছি যখন আজকে রোজার সময় চরখানপুরে আমরা ইফতার করতে চাই আজিজুল ভাইয়ের সাথে। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই, বলা মারে তোর কি রে আর, বলা মারে তোর কি রে আর, কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। আসলে
পদ্মা নদীর যে কুল কিনারা নাই, আব্দুল আলিম যদি এই সময় বেঁচে থাকতেন একেবারে দেখতেন যে কুল কিনারা চোখের সামনে ভিড় করছে। আমরা নদীর উপরে পড়ালেখা করব, গবেষণা করব, ডকুমেন্টারি করব, নদী বাঁচাতে হবেই হবে। নদী, পদ্মা নদী এখন এমন পর্যায়ে চলে এসেছে কুল কিনারায় দেখা যায়, নদীই দেখা যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন ভাই। ভাই আমি তো ঘাটে, ঘাটে নৌকা ছেড়েছে? নৌকা তো এই পাশে চলে আসছে। আসলে এখন আমিও এখানে বসে আছি। আপনি বসে আছেন? আপনি আসছেন? আমিও ঘাটের এপারে বসে আছি আমি। আচ্ছা আচ্ছা। ঘাটেই? হ্যাঁ, ঘাটে। আচ্ছা ভাই। বাইক আনছেন কয়টা? গাড়ি মেলা আছে, 3টে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। আজুল ভাই নাকি ঘাটে আছে। এই যে কিন্তু ঘাট, ঘাটে বেশ কিছু নৌকা, এখানে সম্ভবত আজুল ভাই আছে। ভাই আপনার কেমন লাগতেছে? দারুণ অনুভূতি হচ্ছে, এখনই আজুল ভাইয়ের সাথে দেখা হবে। আজুল ভাই যে আমার সঙ্গে দেখা করবেন উতলা হয়ে আছেন, আমিও কিন্তু তার সাথে দেখা করার জন্য সমান বা তার চেয়ে বেশিও হইতে পারে। যখন শুনছি এখানেই তিনি আছেন, তখন তো আমার ভিতরে অন্যরকম একটা ধুকপুক করছে যে আজুল ভাই কই, ওই যে সম্ভবত ওইটা কি। কে আজুল ভাই নাকি? আরে আসেন আসেন, এর মধ্যে আবার উনি উপকার করতেছেন। কে আজুল ভাই, কি অবস্থা? ভালো আছেন? কি কেমন লাগতেছে বলেন? ভালো, চলে আসলাম আপনার কাছে। আলহামদুলিল্লাহ। কি আপনি ভাবছিলেন আমি আসবো? কি মনে মনে ভাবছিলেন? ভাববই তো, ভাববো না? কি আজকে কি ভাবছিলেন আমি আসবো? না, আজ তো ভাবিনি, কিন্তু তবে মনে একটু মানে ভিতরে মানে একটু আনন্দ লাগছে যে আসবে আসবে, মানে মনে হচ্ছিল। মনে হচ্ছিল। তো আমি আবার নিয়ত করলাম যে আমার মনে হয় যে যে মানে ঘুরে আসবে মনে হয়। না। মানে একলা মানুষ খুব চাপের উপরে পড়ে গেছে ভাই, ধানের খেয়ে পানি টানি দেওয়া। কতটুকু ধান লাগিয়েছেন? ধান লাগালছি ভাই 1 বিঘা 5 কাঠা মতন লাগালছি, বাড়ি কাছে, বাড়ির ওখানে ধানে। আর এবার তো মসুরে তো সব ধরা গোটা মাঠ, উপরকার বৃষ্টি নাই। ভাবি রোজা আছেন? হ্যাঁ, ওরা রোজা আছে, লাখি আছে, তাই নাকি? ওরা রোজা ছাড়ে না। এইখান থেকে একটু জায়গা হাঁটা একটু, এরপর মোটরসাইকেল, তারপরে মোটরসাইকেল। ও এবার নদীর 3টা ধারা হয়ে গেছে। 3টে ধারা হয়ে গেছে। বরাবরই 2টা ধারা থাকে, এটা মেইন ধারা, এরপরে চরখানপুরের সাথে একটা ছোট ধারা ছিল, কিন্তু এবার 3টা ধারা, মাঝখানে এই যে আরেকটা ধারা। হ্যাঁ। এটাতে নৌকায় উঠতে হয় না নাকি? হেঁটে না যেতে হয়? না, ওখানে ফারাস আছে আপনার, ওই সাঁকোর মতো। সাঁকুর মতন। এই মোটরসাইকেল কি হ্যাঁ, শুনুন দিদি। 3টা না মোটরসাইকেল মোট? হ্যাঁ, 3টে। অসাধারণ। কেউ কখনো না আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার নয় যে এই চর অঞ্চলের মানুষের আন্তরিকতা। এই যে মোরসালিন ভাইয়ের মোটরসাইকেলে উঠছি আমি, রাজুল ভাই, আর এদিকে আপনার নাম কি? মামুন। মামুন ভাইয়ের মোটরসাইকেলে উঠছে এনায়েত। মামুন ভাইয়ের সাথে এনায়েতের আগের পরিচয় আছে। আর এই যে এই মোটরসাইকেলে মহিদুল ভাই, আমান। আপনার নাম কি যেন? ও মাইনুল ভাই। মাইনুল ভাইয়ের গাড়িতে তো উঠছি এর আগে কয়েকবার। ভালো করে ওঠেন রাজুল ভাই। হ্যাঁ, জান। আমাকে আগে দিতে হবে না পরে? না, তুমি আগে দাও। আমরা চলতে শুরু করলাম। রাজুল ভাই, জি ভাই। এখানে তো আগে মোটরসাইকেল চলতো না, এবছর থেকে শুরু হয়েছে নাকি? এই বছর থেকে শুরু। হ্যাঁ, আগে শুধুমাত্র চর মাজার দিয়ে দেখতাম। হ্যাঁ, তোর মাথার ছেলে আমাদের এখানে এখন অ্যাভেলেবল হয়েছে। যাক, ভালো হয়েছে। কিন্তু এই মোটরসাইকেলে যাওয়া তো একটু রিস্কি না? কিন্তু এই ড্রাইভারগুলো হচ্ছে সেই রকম এক্সপার্ট, তাই না ভাই? খুব সুন্দর চালান তারা। ও দেখি পরে জানে না যায় ভাই। আজল ভাই, এটা কি করতেছে এখানে? এটা মৌসুম মারছে ভাই, চ্যাম্পিয়নে। ও, মসুর ক্ষেত থেকে তোলা হয়েছে, সেগুলো মাড়াই করা হচ্ছে এখানে।
ওরে বাবা, দারুণ একটা দৃশ্য। এভাবে মসুর মাড়াই করা প্রথম দেখছি। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মেলা দিন থেকে আপনার সাথে দেখা সাক্ষাৎ তাই আসবো করেন আসে। তার হচ্ছে ওই ওই সুমন ভাই আসে না, সুমন ভাই আসে না, তো আসিছে আজকে দেখা সাক্ষাৎ হলো। এটা কি আপনার মসুর? জি জি, কতটুকু জায়গাতে? এই মসুরে এখানে মানে মাটি আপনার নতুন মাটি পড়েছে তো, হ্যাঁ। দামসি মাটি, এই কারণে ফসলটা ভালো হয়নি। গতবার ভালো হয়েছিল, মানে ভিজা মাটি ছিল, হ্যাঁ। আর এবার নতুন দামসি মাটি পড়ে মানে মসুরের ঝাড় হয়নি ভালো। মসুর মাড়াই দেখে আমরা আবার এগিয়ে যেতে শুরু করলাম। মুরসালিন ভাই খুব ভালো মোটরসাইকেল চালাচ্ছে। দুই পাশে ক্ষেত, এক পাশে গমের ক্ষেত, আবার এটা ধানের ক্ষেত, খুবই চমৎকার লাগছে। সামনে চরখানপুর দেখতে পাচ্ছেন, আর এখানে দেখি ব্রিজ তৈরি করছে আবারও। গত বছরে তো ব্রিজ ছিল, হ্যাঁ, বাঁশের সাঁকো। জি। আজুল ভাই, দারুণ লাগছে তো এই সাঁকো দিয়ে যাইতে। হালকা হালকা ভয়ও লাগছে যে ভেঙে পড়ে যায় কিনা। মুরসালিন ভাই, ভেঙে যাবে না তো? আসলে ওরে বাবা, কিভাবে তুলছে এটা, অবাক হয়ে যাচ্ছে। আরে বাপ রে, কি উঁচুতে! এই মোটরসাইকেলে যে এত শক্তি! আচ্ছা, ভালো আছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। ওই যে লাকিকে দেখা যাচ্ছে, লাকি মুখ ঢাকছে। এই লাকি, কথা বলো। দেখি দেখি দেখি। হ্যাঁ, ভালো আছো? আসো, তোমাদের বাড়িতে যাচ্ছি। এই আইজুল ভাইয়ের বাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা। ওই কুলসুন, এই কুলসুন, গোসল করলে নাকি? কুলসুনকেও দেখতে পেলাম। হ্যাঁ, আমার বড় মেয়ে সামনে, সব গেলে একসাথে। সব লাইন ধরছে দেখি। ও মা, বাড়ির এদিকে বেড়া দিছেন? মানে বেড়া দিয়েছে, মানে এই যে আপনার কেমন আছেন? আজুল ভাইয়ের বড় মেয়ে এটা, বেড়া দিছেন এখানে? হ্যাঁ, এখানে মানে ওই দোকানখানে মানে রাতের বেলা তো মানুষ টানুষ থাকলে চলে আসছে। বাঁশধারের এই অবস্থা কেন? বাঁশ ঝাড় আপনার উপরকার পানি নাই, ফানি নাই, বাঁশ ঝাড় সব থাকে। এই ভাবি, কেমন আছেন? ভালোই আছি, কেমন চলছিল দিনকাল? ভালোই চলছে। তো আপনি ভাবছিলেন যে আমি আর আসবোই না? আমি ভাবেছি তো ভাই, সুমন ভাই তার আসবেই না। সুমন ভাই তো ভুলেই গেছে আমাদের কথা। তাই নাকি? তো না, এখন আসছে, কেমন মনে হচ্ছে? ভালোই লাগছে এখন। ভালো লাগছে? একেবারে সব ভূত হয়ে গেছে ধুলা দিয়ে। এনায়েত ব্যাগ ট্যাগ ঝাড়তেছে, আমানও ভূত হয়ে গেছে। দেখে আমান কই? আমান কি ধুলা? হ্যাঁ হ্যাঁ, মোটর সাইকেল উঠেছে তো, প্রচুর ধুলা ভাইয়া। কুকুরটা মারা গেছে ভাই। হ্যাঁ, জি, মানুষ নষ্ট করে দিয়েছিল, দিয়ে আপনার মুখ দিয়ে রক্ত উঠে মেরে গেছে। ওই যে আমি যখন আসছিলাম তখন অসুস্থ ছিল। হ্যাঁ, একটা মারা গেছিল, আর একটা তো ছিল মনে হয়। একটা তো মাথা ভেঙে দিয়েছিল ডাক্তার দিয়ে, হ্যাঁ আর যেটা কালোটা, যেটা আপনার সাথে আমার সাথে বেড়াতো, হ্যাঁ হ্যাঁ, কুকুরটাকে মানুষ নষ্ট করে দিয়েছিল, দিয়ে মুখ দিয়ে রক্ত দিয়ে তারপর মরে গেছে। তারপর মারা গেছে। বান মারছিল না? এখন কি দিয়ে মারিছে মালিক জানে। বলছেন কেমন আছে বলো? ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। ভালো আছো? তাই? হ্যাঁ, ঈদের জামা কিনছো বলছেন? হ্যাঁ, কিনছো না কিনে দেয়নি? তাই, কবে কিনছো? বলছেন তোমার জন্য একটা ড্রেস নিয়ে আসছি। দেখো যাও। কি কালার, এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, দেখো দেখো। তোমার কি বড় হবে কি না? ঠিক হবে? ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা রাখো এটা। ধরো এই পলিথিনটা, ধরো এই পলিথিনটা নাও। এরপরে কাট। এই ঢোকাবো। শাড়ি কিনছেন ঈদের? আমি বলছি আমার ভাই দেখতে, তখন কিনবো কেন? হ্যাঁ, আমার ভাই টানলাম কিনবো কেন?
এই যে দেখেন এটা পছন্দ হয়েছে কিনা, পছন্দ হয়েছে? ধরেন দেখেন, হয়েছে মানে একই শাড়ি আমার মায়ের জন্য একটা নিছি, কই যেন একে সেম, খালি কালার আলাদা। আর আপনার জন্য, জানি না ভাই শাড়ি লোক আমার শাড়ি কিনা দরকার আছে নাকি কেন তাই না? আমার ভাই জানি আসবোই কিনা সেটাই তো জানতেন না। আমি সব জানি তোমার ভাই একদিন আসছে, আমি বলি যে ভাই কোন ধরনের আমার দূরে গেছে। ফজল ভাই এটা আপনার ধরেন পাঞ্জাবি আছে আর পাজামা ঠিক আছে, সাদাই নিছি। জি জি। হ্যাঁ এটা ঈদের দিন, ঈদের লেগে তো সাদাই লাগবে। হ্যাঁ ঈদের দিনে আপনি পরবেন এটা। আর হচ্ছে খালাম্মার জন্য এটা খালাম্মাকে দিন। মাকে ডাক দাও, তাই দাদিকে ডাক দাও। লাকি দাদা তোমার এটা পছন্দ হয়েছে? দেখো বানিয়ে নিও। হ্যাঁ এটা নেওয়া আছে, তোমার মাপ দিয়ে আবার বানিয়ে নিবা 3 পিস। ভাবি আমরা কিন্তু ইফতার করবো এখানে। হ্যাঁ পারবো। ইফতারের পরে একটু ভাত খাইতে চাই, আপনার হাতে রান্না খেতে চাই। ভাত রান্না করেছে আপনার কলার ডাল, নদীর মাছ, কুমড়ো বড়ি দিয়ে বেগুন, আবার সেই কুমড়া বড়ি, কুমড়ো বড়ি আবার দিয়ে সেই কুমড়া বেগুন, বড়ি, কুমড়া বড়ি দেবে। ভাত সব রান্না করা আছে। তাই নাকি? আরে বাবা জমে গেল, থ্যাংক ইউ। আমি তো ভাই আর রোজা রাখতে পারবে কিনা দিন রাত না পারবে ভাই, এতক্ষণ রোজা রাখবো, ইফতার শেষে ওটা খাবো। খাই সব রান্না আছে। ভাত আর কালার ডাল। ভাত আপনার মাছ কালার ডাল, নদীর মাছ, বেগুন দিয়ে কুমড়ো বড়ি দিয়ে। মাছ মারিয়ে নিয়েছে নদীতে, মাছ টাছ মারিয়ে এত গেলে মাছ পাইছেন আপনার আইখোড়, পিওলি, আপনার ফাঁসা দিয়ে ওগুলো নদী বাড়িতে পুড়তে টুটতে দিয়ে আমি জমিতে গেছিলাম। জমি ধান পানি টানি দিয়ে হিসেবে শুয়েছি, তখন আমার মনে ফোন দিয়েছে আমাকে। ভাই আমরা তো এখানে ইফতার করবো এবং রাতে ভাত খাবো। ভাবি যে খাবারের মেনুর কথা বললেন, শুনেই তো আমার খাইতে ইচ্ছা এটা করছে। এই মেনু সোনারগাঁ, সেরাটন, এই যে ঢাকার বড় বড় হোটেল সারা বাংলাদেশে এর তুলনা হবে না, এত সুন্দর মেনু। আমরা এখন পদ্মা নদীতে গোসল করব। রোদ আর পদ্মা নদীর শীতল পানি। হ্যাঁ। মহিদুল ভাই নদীতে গোসল করছেন? হ্যাঁ, কিন্তু কতদিন করি না সেটা অনেক আগে। নদীর পানি স্রোত আছে কম। পদ্মা নদীতে গোসল, আহারে শান্তি, অনেক শান্তি। ওহ, কেমন লাগছে ভাই? ঠান্ডা পানি, অসাধারণ। কুলসুনো নামছে আজুল ভাই। ও ভাই, পানি তো দূষিত করে ফেললেন হ্যাঁ শ্যাম্পু দিয়ে। গরমে খুব শান্তি পাচ্ছি। রোজাটা ধরছিল কিন্তু পানিতে নামার পরে আর মনেই নাই, তৃষ্ণায় চলে গেছে আসলে। আহ গোসল করে উঠে এলাম, একেবারেই ফ্রেশ লাগছে। নদীর জলে অবগাহন, শীতল জল, রোজার যে ক্লান্তি একেবারে ধুয়ে মুছে গেছে। মনে হচ্ছে এই সবে সকালবেলা ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ আগে সেহরি করেছি, সেই রকম লাগছে যে ক্ষুধাই নেই। এই শীতলতা যে কিভাবে প্রাণ জুড়িয়ে দেয়, এটা শুধু কথার কথা নয়, কবিতার ভাষা নয়, সত্যি সত্যি বাস্তবিক অর্থে এই নদীর জলে কেউ গা ভাসালে এটার যে একটা তৃপ্তি, সেটা সে অনুভব করবেই, করতে বাধ্য। গোসল টোসল করে আমরা নদীর ধার দিয়ে এগিয়ে যাচ্ছি ভারত সীমান্তের দিকে। সীমান্ত এলাকা, একেবারে সীমান্ত সংলগ্ন এলাকায় আছি। আর বর্ডার পয়েন্টটা দেখা একটা অন্যরকম ব্যাপার স্যাপার। যতবারই আসি মনে হয় যে একবার সীমান্ত রেখা দেখে আসি। খুব আরাম করতেছেন, ভালো আছেন বন্ধুরা? আমরা একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে চলে এসেছি, সীমান্ত রেখা আপনাদের দেখাবো এখন। এই যে এটাই হচ্ছে ভারত। এই যে আইল পথ দেখছেন একে বেঁকে চলে গেছে, এটাই হচ্ছে বর্ডার লাইন, 0 পয়েন্ট। এই পাশে হচ্ছে, এটা হচ্ছে ভারতের জমি, এটা হচ্ছে বাংলাদেশ। মাঝখানে দাঁড়িয়ে আছি আমি।
ভাই, এই জমি ফাঁকা দেখতেছি, কি চাষ হয়েছে? মসুর ছিল সব ভাই। মসুর ছিল? তা আপনার মামারাই করছেন, আপনারা করছেন? না, আমাদের এখানকার লোককে করতে দেয় না। আগে করতেন তো? আগে করতো, যখন ক্যাম্প ট্যাম্প না ছিল তখন। আপনি তো একবার বলছিলেন যে আপনি করেন, ভাগ টাক দেন আর কি। হ্যাঁ, ভাগ টাক দিয়েছি যে আগে। এখন আর করতে দেয় না? এখন যদি খালি কানে শুনতে পাই, বিএসএফ এসে ডাইরেক্ট মাইরে নিতে যাবে। তাই? হ্যাঁ, মানে ইন্ডিয়ানদেরই চাষ করতে হবে? ইন্ডিয়ানকে ওরাই চাষ করবে, ওরাই বুনবে, ওরাই নিয়ে যাবে। এখন তাই করতেছে? হ্যাঁ, এই যে ভুসি সব ফেলে দিয়েছে, দেখতেছেন না, সব বীজ দিয়ে দিয়েছিল সব। নিশান, তুমি তো চাঁপাইনবাবগঞ্জ বাড়ি নাকি? জি ভাই। সীমান্তে বাড়ি কি তোমাদের? না, সীমান্ত থেকে এই 5 কিলো মতো দূরে। তার মানে সীমান্তের জীবন সম্পর্কে তো ধারণা আছে? হ্যাঁ, সীমান্তের আছে ধারণা, মোটামুটি আছে। এই চরখানপুর কেমন লাগছে? আসছে এর আগে? না, চরখানপুর আগে কখনোই আসেনি। আমাদের ওখানে যে সীমান্ত, ওখানে তো মানে কাঁটাতার এবং মানে সিকিউরিটি অনেক শক্তপোক্ত। এখানে আমি বুঝতে পারতেছি না মানে কেমন। চরখানপুরে ইফতারি বিক্রি হচ্ছে। জিলাপি নাকি? আর কি নিয়ে আসছে? জিলাপি আছে, শসা দেখছি, চানাচুর। এটা কি পেঁয়াজু নাকি? পেঁয়াজু, ছোলা। বাহ, দেখুন ইফতারির দোকান বসেছে চরখানপুরে। আজুল ভাই, এখান থেকে ইফতারি কিনেন নাকি? এখন তো কি নেওয়া যায়, কি নেওয়া যায় ইফতারের জন্য এখান থেকে? পেঁয়াজু নেন, পেঁয়াজু নেন, জিলাপি নেন। মুড়ি টুড়ি আছে তো নাকি? বৃষ্টি আসছে তো, তাড়াতাড়ি করেন। আজকের জিলাপি এগুলো? হ্যাঁ, এই যে মহিদুল ভাই 2 কেজি জিলাপি নিচ্ছেন আইজুল ভাইয়ের পরিবারের জন্য, আমরা ইফতারিতেও খাবো। মহিদুল ভাই, শশাও নেই? ওই যে ইফতারিতে খুব ভালো হবে। কে এটা, হাসান নাকি? হাসান? হ্যাঁ, হাসান তো বড় হয়ে গেছে। আরে বাপরে, কি লজ্জা। ইফতারের অনেক কিছু কেনা হলো, এর মাঝেই বৃষ্টি নেমেছে। এখন এই আপনি দোকান তুলে দেবেন এখন? পলিথিনটা রাখবেন? রাখেন রাখেন রাখেন। আমাদের ইফতার কেনা শেষ, বৃষ্টিও নামছে। ওইদিকে ওই দোকানেও কিন্তু ইফতার বিক্রি করছে, গরম গরম জিলাপি নিয়ে আসলো দেখলাম। ইফতারের জম্পেশ আয়োজন চলছে চরখানপুরে। এই যে তরমুজ কেটে রাখা হয়েছে, লাল টকটকে তরমুজ, খেতেও নিশ্চয়ই অনেক মিষ্টি হবে। মালটা, খেজুর আছে, এগুলো আমরা রাজশাহী থেকে নিয়ে এসেছিলাম। আর শসা, জিলাপি, পেঁয়াজু, ছোলা, এগুলো মহিদুল ভাই এখানে কিনেছেন চরখানপুরে। এটাই প্রধান আকর্ষণ নয়, ভাবির হাতের যখন রান্না খাবো ইফতারের পরে, ওটাই আমাদের কাছে প্রধান আকর্ষণ। ইফতারের সময় আসন্ন। এই যে দেখুন মুড়ি মাখানো হয়েছে। মুড়ি মাখা আমি অনেক দেশে অনেক ইফতার খেয়েছি, কিন্তু আমার কাছে সবচেয়ে সুস্বাদু ইফতার মনে হয়েছে বাংলাদেশের মুড়ি মাখা। এই যে ছোলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, জিলাপি দিয়ে, বুন্দিয়া দিয়ে, চানাচুর দিয়ে একসাথে যে সরিষার তেল দিয়ে মাখানো ইফতার, এর চেয়ে সুস্বাদু ইফতার দুনিয়ার আমি কোথাও খাইনি। আমি সৌদি আরবে ইফতার খেয়েছি, তুরস্কে খেয়েছি, এবার ব্রাজিল, আর্জেন্টিনায় খেয়ে আসলাম, কিন্তু আমি সব সময় মিস করছি এই মুড়ি মাখাটা, যে ছোলা মুড়ি, জিলাপি, বুন্দিয়া, পেঁয়াজ আর এই সরিষার তেল দিয়ে, কাঁচামরিচ দিয়ে মাখানো। এর চেয়ে সুস্বাদু ইফতারি দুনিয়ার আর কোথাও হয় বলে মনে হয় না, আমার কাছে এটা মনে হয় ব্যক্তিগতভাবে। সেই ইফতারি আমি খেতে চলেছি এখন। এটা একটা দারুণ উপলক্ষ আজিজুল ভাইয়ের বাসায়। ইফতারের সময় হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চরখানপুরে ইফতার করার ইচ্ছা আমার অনেক দিনের ছিল আজিজুল ভাই, আজকে এটা পূর্ণ হলো। আপনার বাসায় ইফতার করার ইচ্ছা আমার অনেক দিনের ছিল। এই মুড়ি মাখা অনেক মিস করি আমি। এনায়েত মাখিছে, খুবই চমৎকার হয়েছে। তার আগে ভাবি পেঁয়াজ কেটে দিয়েছে, মরিচ কেটে দিয়েছে। অনেকে হয়তো বলবেন যে অস্বাস্থ্যকর, এই সেই খাইলে পেট খারাপ হয়, গ্যাস হয়। আমি সেই ডাক্তারি
বিশ্লেষণে বিশেষণে যাচ্ছি না। স্বাদের দিক থেকে এটা আমার কাছে দুনিয়ার সেরা ইফতার লাগে। এই যে কুমড়া বড়ি, সেই ঐতিহাসিক কুমড়া বড়ি, আর হচ্ছে এটা পদ্মার মাছ। অন্ধকার, আইজুল ভাইয়ের বাড়িতে যে লাইট, এই লাইটে ভালো দেখা যায় না। কুমড়া বড়ি দিয়ে আগে টেস্ট করছে, দেখি। আইজুল ভাই, সেই কুমড়া বড়ি। ডাল তো নিবই। কুমড়া বড়ি বেগুন দিয়ে রান্না করছে ভাবি। ভাবি, খুব মজা। এটা মিস করছিলাম আমি খুব। মজুল ভাই, কুমড়া বড়ি খাইছেন? কেমন লাগছে? খুবই মজা, বেগুনটাও খুব মজা হচ্ছে। ডালটা নষ্ট হয়, ডাল দেওয়া হচ্ছে। হ্যাঁ, মাসকলাইয়ের ডাল নিলাম, অসাধারণ, সে চেনা স্বাদ, চমৎকার হয়েছে ভাবি। মাসকলাইয়ের ডাল, কুমড়া বড়ি, বেগুন, পদ্মার মাছ এখনো টেস্ট করিনি। এই যে কি মাছ সাইজুর ভাই? এটা পিওলি আছে, আইফোর আছে, ফাঁসা আছে, বিভিন্ন রকম। দেখি মাছটা, চমৎকার, মানে ভাবির হাতে রান্না যেমন হয় সেই টেস্টটাই পাচ্ছি। ইফতারের পর ভরপুর নৈশভোজ শেষে আমরা রওনা দিলাম রাজশাহী শহর অভিমুখে। রাতের অন্ধকার চরে গরুর পাল দেখে বেশ ভালো লাগলো।